নাটকটিতে চরিত্রলিপি দেওয়া আছে রজনীকান্ত চট্টোপাধ্যায়, একজন বৃদ্ধ অভিনেতা, ৬৮ বছর বয়স; কালীনাথ সেন, একজন প্রম্পটার, ৬০ বছর বয়স। পেশাদারি থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পেছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র আর যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো রয়েছে। এখন রাত্রি, চারিদিক অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তার হাতে একটা জ্বলন্ত মোমবাতি। হাসছেন তিনি। রজনীবাবু বললেন, আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি গেরো, ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, এই জাহানারা শাহজাহান সব পাত্র পাত্রী ভোভা, আর আমি দিলদার এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাক ডাকছিলাম। 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। কত রাত হলো কে জানে। এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে মশাই? চেয়ারে পড়েছি আর বিলকুল ঘুম। বাবা বুढ़ा, अच्छा ही किया। क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। তিনি চেঁচিয়ে ডাকলেন, রামব্রিজ, এ রামব্রিজ, আরে গেল কোথায় লোকটা? কোথায় ধেনু টেনে পড়ে আছে বেটা? এ রামব্রিজ। হতাশ হয়ে পড়েন। টুলটা সোজা করে বসেন তার উপরে। মোমবাতিটাকে নিয়ে মাটিতে রাখেন। চারিদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে আমার কানে বাজছে। কেমন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। এই মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামব্রিজি ঘুম থেকে ডেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন সন্ধ্যাবেলা নগদ 3 টাকা বকশিসও দিল মুখে। আর তার ফল হলো কি না, সেই টাকাতেই তিনি আজ নিজে মদ গিলে কোথায় পড়ে আছেন। নিজ্ঞাত মেন গেটের তালা পড়ে গেছে। এই আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যা হোক। মাথা ঝাঁকিয়ে তিনি বলেন, উফ, আজ রাতটা কত গিলেছি কে জানে। এই মাতালার এই হচ্ছে বিপদ। ছাড়বো বলে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে বকশিস দিলুম তা নয়, উনি আবার সেই আনন্দেই আমাকে 1.5 বোতল খাইয়ে গেলেন। একেবারে রাম ধেনু। উফ, বুকের ভেতরটা থরথর করে যেন কাঁপছে। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। বাবারে, ইন্টারভ্যালে সব দর্শকেরা যেন হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছে। উফ, জিভটা কি টানছে রে বাবা। একটু থামেন। অকারণ অকারণ রে বাবা। কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা জানুন, কোন জব আছে? রোজ দিন যায়, সন্ধে হয় আর মদ খায়। ও ভগবান, সিদ্ধারাটা গেল। বুকটা কি ভীষণ কাঁপছে। মনে হচ্ছে যেন রজনী বাবু ভাই, আর শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। একটু থামেন। হ্যাঁ, বুড়ো তো হয়েছেন বই কি রজনী বাবু। 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ হ্যাঁ, ছেলে ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন। লম্বা চওড়া চেহারাটা আছে। আরো চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি করে কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে।
আর জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট দিনে প্লে করবো না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কাঠে উঠবেই শ্মশান ঘাট, পরিচিত বন্ধু বান্ধব, ওপারে দুধ, উইংসে রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে। জানেন রজনীবাবু, এই ৪৫ বছর থিয়েটারের জীবনে এই প্রথম এই মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এসব হচ্ছে মাতালের কারবার। তিনি ফুটলাইটের কাছে যান। সামনেটা কিছু দেখা যাচ্ছে না। ওইটা দূরে ব্যালকনি না? হ্যাঁ 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 হ্যাঁ, ফার্স্ট বক্সটাও যেন দেখতে পাচ্ছি। ওই তো সেকেন্ড ক্লাস, থার্ড, ফোর্থ বক্স, সব সব কিরকম গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান। যেন ওর দেয়ালের নিচে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। কি শীত! সব আছে, শুধু মানুষ নেই। সব ভুতুরে বাড়ির মতো খা খা করছে। মরে গেছে নাকি? সিদ্ধারার ভিতরটা কিরকম শিরশির করছে। হঠাৎ তিনি চেঁচিয়ে ওঠেন, রামব্রিজ, রামব্রিজ, কাহা গায়া রে? মাঝরাতে একা একা এসব কি মৃত্যু, শ্মশান, আবল তাবল ভাবছে। হবে না কেন? কম কম গিলেছে আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। আর বুড়ো হয়ে গেছেন, আর তো দুদিন বাদে খাটে উঠবার মশাই। ধরুন ধরুন আপনাদের মতো বয়স যাদের হয়েছে ৬৮টা বছর, তারা তারা সময় মতো মাপঝোপ করেন, খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান, সন্ধ্যেবেলা কীর্তন টেত্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি ভাষায় কিসব আবল তাবল বকছেন বলুন তো দেখি। কেউ 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 শুনলে তো ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি, আমার চোখগুলো এখন দেখতে কেমন লাগছে। যান যান যান, মেকআপ টেকআপ তুলে চুল টুল আছড়ে ভদ্র গোছের একটা জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন! সারা রাত ধরে এসব ভাবলে হঠাৎ যে হাত ফেল করবেন আপনি। উইংস দিয়ে তিনি বেরিয়ে যান। যে এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেন ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কি চাই তোমার? কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে বলেন, কে কে তুমি? কালীনাথ বলছেন। আমি। রজনীবাবু এখনো ভয় পেয়ে বলেন, কে কে কি নাম বলো? কালীনাথ আস্তে আস্তে এগিয়ে এসে বলেন, আমি চাটুর্য মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটার কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে টুলের মধ্যে বসে পড়েন। জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে তার। রজনীবাবু বলেন, কে? ও তুমি তুমি কালীনাথ? তুমি এত রাতে এখানে কি করছিলে? এখানে তুমি হ্যাঁ হ্যাঁ বলো তো, কি করছিলে এত রাতে?
আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুজ্জে মশাই, কেউ জানে না। আপনি বামন মানুষ, মিশে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই। আমার তো শোয়ার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। ও, তুমি কালীনাথ? তাই বলো, বলো কালীনাথ। এই, তুমি কি হয়েছে জানো? আজকে শোতে আমি সাতটা ক্লাব পেয়েছি। আমি দুবার তো স্পষ্ট শুনেছি। মাইরি এই না হলো অ্যাক্টিং। কেউ না একবার বললো, দেখেছো, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, এই মরা হাতি ১.৫ লাখ। তাহলে বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম আমাকে ভালোবাসে। আসলে যতক্ষণ আমি স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, বুঝলে। তারপর যে যার ঘরে যায়, তখন কে কার, কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে, বলে, উঠুন রজনী বাবু, চলুন, বাড়ি যাবেন। কেউ বলে না জানো তো, কেউ বলে না। চলুন বাড়ি, আমি আপনাদের বাড়ি পৌঁছে দেবো। কেন বাড়ি? কেন? কোথায়? আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? তা পড়ছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে, একটু ভালো লাগে না বাড়িতে, জানো কালীনাথ। পৃথিবীতে আমি একা, আমি পুরো একা। আমার আপনজন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন জানো, এই ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা, সেমনি সঙ্গীহীন, তেমনি আদর করে দু একটা কথা বলে এমন কোন লোক আছে আমার? কেউ নেই। মরবার সময় দু এক ফোঁটা জল দেয় মুখে, এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এসব কথা ভাবি, তখনই ভয়ে বুকের ভেতরটা কেমন হিম হয়ে আসে আমার। তখন দুটো ভালো কথা কেউ বলে, কেউ কি এই বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানা শুয়ে দেয়? কেউ দেয় না। আমি কার বলো, কে আমাকে চায় বলো? কালীনাথ জল ভরা চোখে বলে, পাবলিক তো আপনার ভালোবাসে চাটুজ্জে মশাই। পাবলিক? পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে গিয়ে ট্রেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল, পাগল, তুমি পাগল। আমাকে আমাকে কেউ চায় না কালীনাথ, আমাকে কেউ চায় না, কেউ না। আমার ঘর সংসার, বউ, ছেলে মেয়ে কেউ নেই, কিচ্ছু নেই। কিন্তু কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুজ্জে মশাই। কেন? কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পাওয়ালা একটা জলজান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা মাথা সব আছে। আমার চিনা চিনায় কি জল বইছে, রক্ত বইছে না? জানো, সৎ বংশের পবিত্র রক্ত বইছে। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশের, আমি রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর চেহারাই না ছিল আমার, ছোকরা বয়স তো, তখন চেহারা জেলা ছিল, কাউকে তোয়াক্কা করতাম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকে 4 ডবল, বুঝলে, 4 ডবল কাজ করতে পারতাম একাই। তারপর বুঝলে, একদিন একদিন চাকরিটা ছেড়ে দিলাম, আর একরকম করে জীবনটা শুরু করা গেল নাটক নিয়ে। এই সেসব দিনের কি তোমার মনে আছে? সেসব দিনের কথা তোমার খালি না? বলো বলো, তখন কি নাম ডাকি না ছিল আমার, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর তারপর সেসব দিনও জানো
কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো। কালীনাথ, সব গেল, একেবারে বিশ্বাস করে দিয়ে গেল আমাকে। দাঁড়িয়ে তিনি কালীনাথের গায়ে ভর দেন। জানো, আমি না আগে আগে বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে যখন স্টেজের উপরে এসে দাঁড়ালুম, থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, ওই একটু সামনের দিকে ওই অন্ধকারের দিকে চেয়েছিলাম, হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাটাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কবির সব কালো অক্ষরে লেখা আমারই জীবনের ৪৫টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেসব অক্ষর আমি দেখলুম। কালীনাথ, আমি স্পষ্ট, আমি যেমন তোমার মুখ দেখতে পাচ্ছি, ঠিক তেমনি স্পষ্ট আমি একে একে পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন, আমার আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ 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 হ্যাঁ, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। ঘুম পাচ্ছে, ঘুমাবেন চাটুসে মশাই? তখন তখন আমার বয়স বেশি নয়, সবে লাইনে এসেছি, সারা দেহ মনে টকবক করে ফুটছে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখতে এসে আমার প্রেমে পড়ল। বিশ্বাস করো, সে বেশ বড়লোক ঘরের মেয়ে, বেশ সুন্দর ছিল দেখতে ওই মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ ফর্সা, লম্বা, সুন্দর, ছিপছিপে গরনের, উঠতি বয়স, আর মনটা ছিল দারুণ ভালো। কোনো ঘোর প্যাচ নেই, বুঝলে, সব ভালো তা। কিন্তু ওর মধ্যেই কোথায় যেন একটা আগুন লুকিয়েছিল। এই তুমি গ্রীষ্মের বিকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, দেখেছো না? সেই আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে! কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর, ওর টানা টানা কালো চোখ, যে অন্ধকারে রাতে একা একা দেখলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল। দাঁড়াও, তোমাকে আমি চুলের কথাটা বুঝিয়ে বলছি তোমাকে। এই তুমি সমুদ্রের ঢেউ দেখেছো তো? ঢেউ, এই মনে হয় না ঢেউয়ে কি আশ্চর্য শক্তি। কিন্তু জানো, তোমার যদি বয়স কম হতো, যদি তোমার দৃষ্টি থাকতো, তোমার যদি দেখতে ওই কালো কালো রাশি রাশি চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তির সমস্ত গতিতে সমগ্র পাহাড়টা থরথর করে কেঁপে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তে ঘটে যায় মহাপ্রলয় পৃথিবীতে। তখন কি, সত্যি বলো, তখন কি তোমার মনে হতো না যে এই ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক? সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওরই মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, ঠিক তেমনি। যেন আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল যেন ভোরের আলোর চেয়েও সে সুন্দর। সেই যে তার আমার দিকে সেই এক রকমের অদ্ভুত করে চেয়ে থাকা। মরে যাবো কালীনাথ, তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা।
ও শুধু ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু না। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ডেকে সত্যি মিথ্যে কোনো কথাই না। একদিন যে চাপ করলো আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে একটা ব্যাপার। তখন তো আমার বয়স বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেকদিন তো হলো আলাপ, চলো আমরা এবার বিয়ে করি। এমনি করে আর কতদিন না থাকবো আমরা, এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলে একদিন চলো। গলার স্বর ডুবে যায়। ও কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি থিয়েটার করাটা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব চ। আমার মনে আছে রাত্রিরে কি যে একটা পাঠ করছিল, কি যেন একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ আমার চোখ খুলে গেল। সেই রাতেই জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। তারা সব মিথ্যা কথা বলে, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। সারাদিন লোকেরা খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হচ্ছে নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি একটা মোসাহেবের যা কাজ তাই। আর সেদিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজের প্রশংসায়, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি আর বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবৎ হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু কিন্তু যে তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন বই কি, অনেক কথাও বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন। তা নাহলে বাইরে যাই করবেন কি করে যে ওই অমুক আর্টিস্ট, হ্যাঁ আমি ওকে চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, আরে উনি তো সেদিন অব্দি আমার ঘরে, বুঝলে? সব ঠিক, সব ঠিক, কিন্তু কোন সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে কারো বিয়ে দেবে না কোনোদিন, কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে ওই তোমাদের থিয়েটারের ওই টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না, বুঝলে? পুরোনো দিনের কথা ভুলে যান সাফিজের মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন চলুন আপনারা বাড়িতে নিয়ে যাই। নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, বুঝলে? এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে। তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে, আমার কিছু ভালো লাগতো না। ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই বাছাই মাথায় উঠে গেল। আবল তাবল পাশ করতে লাগলাম, তা সব যেসব যা তা পাঠ, বুঝলে? লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে নাকি এসব দেখে টেকে দেশের ছেলেগুলো, সব ছোকরাগুলো গোল্লায় চলে যাচ্ছে।
তবু তবু যে স্টেজে যখন নেমেছি তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছে, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, দুর্দান্ত কিছু করেছে ট্যালেন্টের। আস্তে 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 বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝার, ফুটিয়ে তোলবার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি, জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে চুপ করে আমার দিকেই তাকিয়ে আছে আমার এই জীবনের 68টা বছর। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্য, আর কপায় গলেই শ্মশানে চিতারা হাঁচেছে লাগবে গায়ে, ঝলসে দেবে আমাকে। পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, পুরোনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে এখানে বসুন, আর কিছু ভাববেন না। ভগবান আছেন চাটুর্য মশাই, অদৃশ্য তো আপনি মানেন। রামব্রিজ, হে রামব্রিজ। রজনীবাবু হঠাৎ জেগে ওঠেন। সেসব দিনে কিনা পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্রকে বুঝতে পারতাম, কি আশ্চর্য সব সব নতুন রং পেত চরিত্রগুলো, কি অসীম বিশ্বাসে ভরা ছিল, বুঝলে এই জায়গাটা। শোনো, হ্যাঁ শোনো তো বলি, দাঁড়াও দাঁড়াও, একটু দম টেনে নি আগে। এই তোমার মনে আছে এই রিজিয়া নাটকের ওই বক্তিয়ারের সিনটা, ওই যে বলছে, শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, জানো নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক মাত্র, জীবনরে ভয় দেখাও সম্রাজ্ঞী, বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। এই খুব খুব খারাপ হচ্ছে না, কি বলো? আচ্ছা আচ্ছা, ওই সিনটা তোমার মনে আছে? ওই যে ডিএল রায়ের শাহজাহান নাটকের যে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে মোহাম্মদ নয়, না না, ঔরঙ্গজেব একা একা বলছিল না, বড় ভয়ঙ্কর যোগ শাহনাহাজ আর যশবন্ত সিং, আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি এই মোহাম্মদকে। তার চেহারা কম কথা কয়, আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনেকে বপন করে দিয়েছে। জাহানারা কি এই যে মোহাম্মদ, কেমন কুইক, এই আমাকে মোহাম্মদের কাজটা দাও তো, মোহাম্মদের কাজটা। পিতা আমাকে ডেকেছিলেন। হ্যাঁ, কাল আমি রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মির্জুমলাকে তোমার সাহায্যের জন্য রেখে গেলাম। যে আজ্ঞে পিতা। আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। তবে আমার একটা আর্জি আছে পিতা। কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কথাটা অনেক দিন ধরেই আপনারা জিজ্ঞাসা করবো মনে করছি, কিন্তু এ সংশয় আর বুকে চেপে রাখতে পারি না। ঔদ্ধত্য মার্জনা করবেন। বলো পিতা। সম্রাট শাহজাহান কি বন্দী? না। কে বলেছে? তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? সেরূপ প্রয়োজন হয়েছে। আর ছোট কাকা মোরাদ, তাকে কে রূপ বন্দী করে রাখা প্রয়োজন? হ্যাঁ। আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? হ্যাঁ পুত্র, পিতা। পুত্র, রাজনীতি বড় কটু, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। পিতা,
ছলে সরল ভাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সিংহাসনে বসা, এ যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয়। আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা কেমন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আরেকটা জায়গা মনে করিয়ে দাও তো, পুরনো পুরনো দিনে যে কোনো নাটকের যে কোনো জায়গা। ধরো 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 ওই শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের ওই ভয়ঙ্কর সিনটা, যখন 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 ও সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছে, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা। ভাবছেন যা করেছি সব ধর্মের জন্য, যদি অন্য কোনো উপায় সম্ভব হতো। উহ, কি অন্ধকার! কে দায়ী? আমি? এ বিচার? এ কি শব্দ না বাতাসের শব্দ? এ কি? কোনো মতে এই চিন্তাকে দূর করতে পারছি না। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। কি স্তব্ধ! এত স্তব্ধ কেন? ও কি ও কি ও কি আবার সেই দ্বারা ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ! যাও যাও তোমরা সব, আমি বিশ্বাস করি না। ওই তারা আমায় ঘিরে আবার নাচছে। কে তোমরা? জ্যোতির্ময় ধূম্র শিকার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও, চলে যাও। মোরাদের কবন্ধ আমাকে ডাকছে। দাদার মুন্ড আমার পানে এক দৃষ্টে চেয়ে আছে, সুজা হাসছে। এ কি সব! হাততালি দিয়ে রজনীকান্ত জোরে চেঁচিয়ে ওঠেন, সাবাস সাবাস সাবাস! এই বয়সে কোন চুলায় গিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বয়সগুলো কোথায় গেল? ৬৮টা বছরের শোক কোথায়? চিতা রাজটা আমি স্পষ্ট বুঝতে পারছি। কালীনাথ, কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে যায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার 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 ভালো লেগেছে না? সত্যি বলো, সত্যি ভালো লাগেনি? আমার আরো মনে আছে জানো, সেই গম্ভীর রাতে সেই শান্ত পূর্ণতার কথা আর কি। কোন জীবনের শেষ যুদ্ধে যাবার আগে রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা। আজ তবে হাসো, কথা কও, গাও যা দিয়ে এতদিন আমায় ছেয়ে দিতে, বসে থাকতে। একবার শেষবার দেখেনি, শুনেনি। তোমার বিনাটি পারো, গাও। স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও। তোমার সৌন্দর্যে একবারে অন্ধকার ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের বলে আসি, আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরে দরজা খোলার শব্দ হয়। কে? এ নিশ্চয়ই রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি সাটুসে মশাই। ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি, পুরনো দিনের মতোই। রজনীবাবু দরজার দিকে চেঁচিয়ে বলেন, ইধার ইধার রামব্রিজ, सीधे स्टेज पर चले आओ, सीधे स्टेज पर चले आओ, इधर इधर। কালীনাথকে বলেন, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। তিনি আনন্দে হেসে ওঠেন। আরে আরে তুমি 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 কাঁদছো কালীনাথ? তোমার চোখে জল কেন বলো তো? আরে দূর দূর, আসো আসো, কাঁদে নাকি? বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে তিনি নিজেই বলেন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে কালীনাথ। চোখের জল গড়িয়ে পড়ে। হ্যাঁ কালীনাথ, আমার দিন ফুরিয়েছে,
হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পান্ত্র শূন্য রিক্ততা করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাওয়ার আগে আমাকে মুজলিসি গল্পের রাস্তা করে নির্বাসন দিয়ে গেল। আর তুমি সারা জীবন থিয়েটারের প্রম্পটার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলো যাই। তারা দুজনেই যেতে আরম্ভ করেন। জানো, সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা টতিভা আমার কিছু নেই। দিলদারের পাঠটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে হয়তো আমাকে মারাবে না, তাই না বলো? অতএব তোমার ওথেলোর সেই কথাগুলো মনে আছে? সেই যে, Oh, now forever, farewell the tranquil mind, farewell content, farewell the pumped troops and the big words that makes ambitions a virtue. Oh, farewell. Farewell the neighing steed and the shrill trump, the spirit-stirring drum. They are pricing Fife, the royal banner and all the equality, pride, prompt, and circumstances of glorious war. আমি বলছি রজনী বাবু, রজনী সাটুসে মরবে না, কিছুতেই না। কিংবা ধরো ধরো, life's but a walking shadow, a poor player that struts and farts his hour upon the stage.